This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। শিয়ালদা বনগা লাইন, বারাসাত স্টেশনের পরেই বামনগাছি স্টেশনের কাছে ঝুপড়ি। এইখানেই ছেলে ধরার বাড়ি। ছেলে ধরা কাল ডাউন দত্তপুকুর লোকালের মহিলা কামরায় যাকে হাতে নাতে ধরেছিলেন যাত্রীরা, ইচ্ছে মতো মেরে তুলে দিয়েছিলেন জিআরপির হাতে। এই সেই ছেলে ধরা মায়ের বাড়ি। জিআরপি জানতে পারে যাকে ছেলে ধরা ভেবেছিল দত্তপুকুর লোকালের মহিলা কামরা, সেই মহিলা আসলে ওই শিশুর মা। এই খুবছি ঘরে তাঁদের সংসার, 3 জনের সংসার, বাবা, মা আর ছেলে। ছেলে কোলে মাকে ছেলে ধরা ভেবে ভুল করেছিলেন যারা গুজব ছড়িয়েছিলেন, তাঁদের কাছে একটা প্রশ্ন। বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছিল, মহিলা জামার কাপড় পরেছিল, তাই জন্য বাচ্চা সুন্দর বাচ্চা দেখে বাচ্চাটা কেড়ে মারধর করা। নোংরা জামা কাপড় পরা ছিল বলে চোর বলেছে? হ্যাঁ, নোংরা জামা কাপড় পরে এই পড়েছিল, চোর বলে মারা। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. এটা কি বললেন বলুন তো এই ভদ্রলোক? শুনলেন কথাটা? ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন মা, যেহেতু পরনের কাপড়গুলো সাধারণ গরিব লোকের যেরকম হয় আর কি, ময়লা ছিল। ফুটফুটে শিশুকে ওই ময়লা কাপড় পরা মায়ের কোলে দেখেই সবাই ভেবে নিলেন চোর, ছেলে ধরা, শিশু চোর। ভাবতে পারলেন? এ তো মানে এই অভিযোগটা শুনছিলাম, আমার মনে হচ্ছিল একটা সপাটে থাপ্পড় মারলেন এই সিস্টেমটার গালে। লোকাল ট্রেনে ছেলে ধরা সন্দেহে এক মাকে মারধর করেছেন যাত্রীরা, এটা কিন্তু ওই জিআরপি নিশ্চিত করেছে যে ওই সন্তান ওই মহিলার। আর এই কথা জানার পরেই ঠিক করেছিলাম, জানেন তো, যে আমাদের রিপোর্টার পাঠাবো, ওই মহিলা কোথায় থাকেন সেটা দেখবো আর আপনাদের দেখাবো। এটাকে এরমভাবে ছেড়ে দিতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আমরা খুব অল্প জানি, অল্প দেখেছি, আর অনেক কিছু আমাদের দেখা বাকি আছে। ঠিক ভেবেছিলাম, জানেন, একদম ঠিক ভেবেছিলাম, বিশ্বাস করুন। আজ আমাদের রিপোর্টার ক্যামেরাম্যান যখন ওই বামনগাছি রেল স্টেশনের কাছে ওই রেল বস্তিতে গেছিলেন, রেল লাইনের পাশে গলি, তোষ্য গলি, তার ভেতর একটা 1 কামরার টিনের ঘর, আর সেই ঘরেই ভাড়া থাকেন ওই ওড়িয়া দম্পতি। অন্ধকার ঘরে 4টে মানুষ, কোথাও গিয়ে যেন মনে হয় যে ঠাই নাই অবস্থা। আর সেই ঘরেই 8 মাসের ছেলে মুন্নাকে নিয়ে থাকে এই পরিবার। পেশায় দিনমজুর বাবা। এবার তিনি কাজে যদি যান, কাজ যদি পান, খাওয়ার পয়সা জোটে না গেলে বা কাজ না পেলে জোটে না। এই রকম একটা ঘরে ওই মুন্না জন্মেছে। আর তার একটা বড় অপরাধ হয়েছে, সে একটু ফুটফুটে। বাচ্চারা তো এরকমই হয়, বাচ্চাদের ওরকম সব কিছু বদলে যায় নাকি, অদ্ভুত ঐশ্বরিক চেহারা নিয়ে তারা জন্ম নেয়, আমরা জানি এটা। কিন্তু এই অপরাধে ওই ছোট্ট মুন্নার কত বড় শাস্তি হয়েছে জানেন? গতকাল ট্রেনের ওই ঘটনার পর যেহেতু থানা পুলিশ হয়েছে, আইনি প্রক্রিয়া হয়েছে, মারধর হয়েছে, নিয়ম মাফিক ওই শিশুটাকে নিয়ে গেছে ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন। ভাবুন তো, 8 মাসের ছেলে, মায়ের দুধ ছাড়া কিচ্ছু খায় না। গতকাল মাকে যাত্রীরা যখন মারধর করছিলেন না, ঠিক তার আগে মুন্না মায়ের আঁচলের তলায় ছিল, দুধ খাচ্ছিল। আর সেইটাকে দেখে কেউ ঠিক করে নিয়েছিলেন ও তো আঁচলের তলায় লুকিয়ে ব্যাগের মধ্যে করে তাকে নিয়ে যাচ্ছে। কি অসাধারণ কল্পনা শক্তি এবং
সচেতন, তারা মানতে হবে আর কি। দেখে সঙ্গে সঙ্গে তারা ঠিক করেছিল কিছু তো করার দরকার, তাই তাকে তারা মায়ের কাছ থেকে কেড়ে মাকে কিল চর ঘুষি যারা মেরেছেন, বিশ্বাস করুন তাদের সেই সচেতনতাকে, তাদের সেই তৎপরতাকে জাস্ট হাততালি দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে নিজেদের পিঠটা চাপড়াই, জানেন তো কীভাবে চাপড়াবো জানি না, কিন্তু চাপড়ানো উচিত। সবাই নিজেদের পিঠটা চাপড়ে নিন। কত বড় একটা সমাজসেবা হলো বলুন তো। একটা ময়লা ঘরে বাবা মার সঙ্গে ওই দুধের শিশুটা থাকতো, ওই ঘরে ওকে মানায় নাকি? কালকে ভাগ্যিস ওই ঘটনাটা ঘটেছিল, সেই জন্যই তো আপাতত কয়েকটা দিন ওই হোমে থাকতে পারবে, পাকা বাড়ি, সব ব্যবস্থা আছে। রেল লাইনের পাশের ওই বস্তির থেকে হোমের ঘরদোর নিশ্চয়ই অনেক ভালো, নিশ্চয়ই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। না হোক না, ওই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে নেই, কিন্তু তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে যারা ওই হোমে পাঠানোর ব্যবস্থা করলেন, সেই সমাজসেবী তো বলতেই হবে, এত বড় একটা কাজ করেছেন। নিশ্চয়ই তারা এটা ভেবে খুব খুশি হচ্ছেন, তারা 8 মাসের এক শিশুর মায়ের দুধ খাওয়ার সুযোগটা কেড়ে নিতে পেরেছে, কিন্তু ভালো জায়গায় তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি নিশ্চিত যারা ওই কাল দত্তপুকুর লোকালে মুন্নার মাকে ছেলে ধরা ভেবে মারধর করেছেন, তাদের মধ্যে অনেকে মা ছিলেন। তারা নিশ্চয়ই জানেন কোলের সন্তানকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও ভাবা যায় না, অথচ মুন্নার মা মুন্নাকে ছাড়া রয়েছেন, দিব্যি রয়েছেন। নিশ্চয়ই সবাই ভাবছেন ভালোই তো হয়েছে, ছেলে ধরা সন্দেহে, সুতরাং সেটা তো সন্দেহ নিরসন করা দরকার ছিল, একটু তৎপরতা দেখানোর দরকার ছিল, তাই বেধড়ক মারধর খেয়েছেন তিনি। কোলের শিশুকে বাঁচাবেন নাকি নিজেকে রক্ষা করবেন, এটা ভাবতে ভাবতেই তো কোথাও গিয়ে ট্রমায় চলে যাওয়ার কথা। মানসিক ধাক্কা, বিশাল ধাক্কা, আর তার উপরে সন্তান কোল ছাড়া। আজ আমাদের রিপোর্টার যখন ওই বামনগাছির ওই খুপড়ি ঘরটায় পৌঁছন না, তখন ওই মহিলার স্বামী আর তার প্রতিবেশীরা জানিয়েছেন মুন্নার মা একটা অদ্ভুত ধাক্কায় নির্বাক হয়ে গেছেন, ট্রমা, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তাহলে কি হলো? প্রথমত এক মা আর এক 8 মাসের শিশুকে যারা আলাদা করলেন, এবং দ্বিতীয়ত যারা এক মাকে ছেলে ধরা ভেবে মারলেন, এবং সর্বোপরি সেই মাকে ট্রমায় পাঠানোর বন্দোবস্ত করলেন, তাদের জন্য হাততালি দেবো না তো কাদের জন্য দেবো বলুন তো? আসলে এটা সমবেত হাততালি দিই আমরা। ওই গুজবে বিশ্বাসীদের পিঠ চাপড়াবো না, সেটা হয় নাকি? দেখুন মুশকিল একটাই, জাস্ট একটাই মুশকিল, ওই বামনগাছি রেল বস্তির মানুষগুলো সোকল্ড আমাদের এই শিক্ষিত সমাজের গালে যে 82 শিক্ষার চটটা মেরেছেন, তাতে কানটা কিন্তু এখনও ভোঁ করছে, সত্যি বলছি। কারণ হাজার হোক, আমিও তো এই শিক্ষিত সচেতন না অতি সচেতন নাগরিক সমাজেরই একটা অংশ। যে ধরে যে মারধরটা, সেটা আমার তো মনে হয় মারধরের আগের থেকে মনে হয় এটা যাচাই করে নিলে, যেটা প্রশাসন বারবার করে বলছে কারোর আইন হাতে তুলে নিও না, কিন্তু এটা তো সেটা তো হচ্ছে না, তার উল্টোটাই হচ্ছে। এটা যারা চোর বলে মারলো তারা তো শিক্ষিত লোক, এখানে এইটাই তো বুঝতে হবে, শিক্ষিত লোকই তো অন্যায়টা বেশি করছে এখন, এটাই তো এটা স্বাভাবিক, এটা তো দেখারই যে সামনেই সব দেখা যাচ্ছে। কি বলবো, ও পাবলিকে তো অত্যাচার করছে, তো কি বলবো, শিক্ষিত লোক অত্যাচার করছে, খটে খাওয়ালা থোড়াই করছে। এই মানুষগুলোর মতো ধাক্কা ইদানিংকালে কেউ দেননি, জানেন তো। নিজেরা যে নিজেদের কতটা হাসির খোরাক করে ফেললেন ওই তৎপরতা দেখাতে গিয়ে, সেটা কি তারা বুঝতে পেরেছেন? যারা এইরকম গুজবে বিশ্বাস করেন, যারা এরকম গুজব ছড়ান, অথবা সোশ্যাল মিডিয়ায় নিজেকে হিরো প্রমাণ করেন, সমাজ সচেতন, ওই সঙ্গে সঙ্গে গুজবের জিনিসগুলোকে শেয়ার করে দেওয়া। আজকাল শেয়ার করাটা খুব ভালো জিনিস হয়েছে, অথবা নিজেদের একটা বেশ মনে হয় কিছু করলাম আর কি, লোককে জানানো হলো সঙ্গে আমি করেছি, দেখো বিরাট কাজ একটা। যারা স্রেফ পাবলিক পারসেপশন বা কিছু ধারণার কারণে দড়িকে সাপ বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন, মাকে ছেলে ধরা সন্দেহে ঘটনা যদি ওই রজ্জুতে সর্পভ্রম হয় না, তাহলে এর উল্টোটাও যদি হয়, আর কোথাও কোথাও কি সেটা হচ্ছে না একদম, সেটা নিশ্চিতভাবে বলা যায় তো। মানে সাপকে কি কেউ দড়ি ভেবে অবহেলা করছে না? সবটাই আছে। কোচবিহারের মাথাভাঙা এক সংখ্যালঘু মহিলা আজ আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।
এবং অভিযোগটা মারাত্মক। মানে পরপর দুটো অভিযোগ সামনে এলো, দুটো জিনিস দেখলাম, আর বিশ্বাস করুন অদ্ভুত একটা লজ্জায়, জানি না, মানে আমাদের ওই কোনো কিছুতেই কোনো কিছু রিয়্যাক্ট করা উচিত না, কারণ আমরা রিয়্যাক্ট করতে গেলেই তো উল্টোপাল্টা রিয়্যাক্ট করি। কিন্তু এগুলোকে মানবো কী করে বলুন তো? ভেতর ভেতর তো অদ্ভুত একটা অস্থিরতা হয়। ওই মহিলার বিরুদ্ধে, ওই মহিলার ক্ষেত্রে অভিযোগ কি জানেন? তাকে মারধর করে বিবস্ত্র করে 1 কিলোমিটার নাকি হাঁটানো হয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এত বড় অভিযোগ, এরকম একটা ঘটনা কেন ঘটল? সেটা আরও চাঞ্চল্যকর, আরও ন্যাক্কারজনক, আরও অস্থিরতা তৈরি করার। জানেন তো, আক্রান্ত মহিলা তার পরিবারের অভিযোগ তারা বিজেপি করেন, তাই তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে। কিন্তু পুলিশ যে অভিযোগ দায়ের করেছে তাতে কি লেখা রয়েছে? লেখা রয়েছে পারিবারিক গণ্ডগোলের জেরে ওই মহিলার ওপর হামলা হয়েছে। দেখুন, প্রথমে মনে হয়েছিল যে এইগুলো না, এরকম অনেক কিছু, এই পরপর তো গুজব, বহু কিছু রটার ঘটনা দেখেছি তো, কীভাবে মারধর খাচ্ছেন সাধারণ মানুষ, কখনো কোনো ছেলে, কখনো কেউ মেয়ে, কখনো মানসিক ভারসাম্য হারানো কোনো ছেলে, অথবা কখনো মা সন্তানকে কোলে নিয়ে যাওয়ার অপরাধে, সবই তো গুজবের জেরে। ফলে ওই আজকে রিয়্যাক্ট করতে ঠিক ইচ্ছে করছিল না। প্রথমে মনে হচ্ছিল যে পুলিশ যখন বলছে তখন এটাই ঠিক, পারিবারিক গোলমালটাকেই হয়তো রাজনৈতিক গণ্ডগোল ভেবে কেউ ভুল করছেন। মনে হচ্ছিল যে ভোটের পর থেকেই তো বিরোধীদের ওপর নানান রকম সন্ত্রাসের অভিযোগ চারপাশ থেকেই শুনছি, রাজ্যের এখানে ওখানে। এবার সন্ত্রাসটাই যেখানে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, সেখানে পারিবারিক বিরোধের গায়েও রাজনৈতিক দলের নাম তো জুড়ে দিতেই পারে কেউ। বিশেষ করে সাম্প্রতিককালে এত রকম গোলমালে তৃণমূলের নাম জড়িয়েছে যে কোনো রকম গোলমালেই এখন তৃণমূলের নাম জুড়ে দেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এত রকম গোলযোগের কথা, এত রকম গোলমালের কথা, নিজের দলের লোকজন, দলের নেতা মন্ত্রীরা এমন সব কাণ্ড কারখানা ঘটেছে, এগুলো তো সব মুখ্যমন্ত্রীই বলেছে। কিন্তু এত কিছুর পরেও দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছি কেন জানেন? কারণ ওই মহিলা আর তার পরিবারের অভিযোগ, তারা বলছেন তারা বিজেপি করেন, ভোটে বিজেপির প্রচারে সক্রিয় ছিলেন। এবার কোচবিহারে বিজেপি হারার পরেই তাদের ওপর নাকি চাপ আসতে শুরু করেছিল, তৃণমূলে যোগ দিতে হবে, এটাই নাকি চাপ ছিল। ওই মহিলা বলেছেন ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তিনি ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না। অনেকদিন পর হয়তো মুখ্যমন্ত্রীকে এরকম কঠোর ভূমিকায় দেখেই সাহস সঞ্চয় করে একটুখানি বাইরে বেরিয়েছিলেন, আর বেরোতে না বেরোতেই নাকি তার ওপরে এই হামলাটা হয়েছে। দেখুন, এখন পর্যন্ত এগুলো, আবার বলছি, সব অভিযোগ, কিন্তু এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো গুরুতর অভিযোগ বলাটা খুব ক্লিশেড হয়ে গেছে। এগুলো মানে কি পরিমাণ ভয়ঙ্কর অভিযোগ, নক্কারজনক অভিযোগ, ভাবতে পারছেন? পুলিশ সাত তাড়াতাড়ি সেক্ষেত্রেই পারিবারিক গণ্ডগোলটাকে এত সবার সামনে তুলে ধরতে গেল কেন? মানে একটা গণ্ডগোল হয়েছে, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা দেখুন, আবার বলছি, যে কারণেই হোক ঘটনাটা ঘটেছে, সেটা যে পুলিশের রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি ঘটনাটা সত্যি। এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করে 1 কিলোমিটার হাঁটানোর ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে সেটা কেন হয়েছে সেটা জানার জাস্ট কোনো দরকার পড়ে না, তাই না? সেটা আমরা কি অবস্থায় আছি, আমাদের মানসিকতা কোন জায়গায় চলে গেছে। এবং যারা প্রতিবাদী
বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেন, বিভিন্ন ক্ষেত্রে ওই কোথাও গিয়ে ছেলে ধরা শুনলেই তারা নিজেরা ঠিক করে ফেলেন যে কিছু করতে হবে, সমাজসেবা করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে তাদের সরব হতে দেখা যায় না কেন? কেউ থামাতেও পারলেন না। 1 কিলোমিটার অল্প রাস্তা না, কিন্তু অনেকটা যেতে হয়েছে। কেউ থামালেন না কেন? এই জায়গাতেই না বড় অস্বস্তি লাগে, জানেন তো। ওই বললাম, পুলিশও সাত তাড়াতাড়ি এই যে পারিবারিক গণ্ডগোল বলে দিল, সেটাই বা কেন? আক্রান্তের বাবা বলছেন পুলিশ নাকি একটা কাগজে অভিযোগ টাইপ করে নিয়ে এসেছিল এবং সেখানে তাকে টিপছাপ দিতে বাধ্য করেছে। অভিযোগের যে কাগজ তাতে স্পষ্ট লেখা রয়েছে, অভিযোগপত্র পড়ে সেটা সত্যি বলে মনে হওয়াতেই আক্রান্ত মহিলার বাবা তাতে সম্মতি জানিয়ে টিপছাপ দিলেন। টিপছাপ দিয়েছেন, তার আগে পুরো লেখাটা পড়েছেন, টাইপ করা লেখা। আচ্ছা, তাহলে কোনটা ঠিক? রজ্জুতে সর্পভ্রম, মানে পারিবারিক বিবাদকে রাজনৈতিক ঘটনার রং লাগানো হচ্ছে, নাকি সাপটাকে সত্যি দড়ি হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে? মনে রাখবেন, ঘটনাটা যাই হোক, আবার বলছি, একজন মহিলা, তাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে, মারধর করা হয়েছে, কারণ যাই হোক, এটা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ার মতো ঘটনা। এবার এই ঘটনাটা যদি সত্যিই রাজনৈতিক হয় এবং সত্যিই যদি শাসক দলের কেউ করে থাকেন, তাহলে এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে তার দলের জন্য ভালো বিজ্ঞাপন হয় কি? হয়তো সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। কিন্তু বাকিরা, টিএমসির মহিলাগুলো আমাকে ধরিয়ে গোড়ায় শরীর উলঙ্গ করিয়ে চুলের মধ্যে ধরে পানির চুকবি ধরছে। লজ্জাটা আসলে কার? যে অভিযোগ করছে তার, নাকি যে বা যারা অভিযুক্ত তাদের, নাকি লজ্জাটা আমাদের সমাজের? বিজেপি না করলে টিএমসির কাছে আসো, তাহলে তোমার সাথে অত্যাচার করবো না। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হইনি, সেদিন কোনো ঘর থেকে বাইরে হইতে গেলে আমাকে ধরছে। 4 জুন লোকসভার ফল বেরিয়েছিল। অভিযোগ, ইভিএম বন্দি ভোটের ফল প্রকাশের পরই পরিবার পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়ে। অভিযোগকারী নির্যাতিতার স্বামী ও ছেলে ভিন রাজ্যে, সেটাও নাকি হুমকি আর শাসানির ভয়। পুরুষগুলো দাঁড়িয়ে আসলে টিএমসির সব পুরুষগুলো এইভাবে আমাকে সব উলঙ্গ অবস্থায় নিয়ে গেছি। যখন অজ্ঞান হয়ে গেছি তখন পড়িয়েছিলাম, মুখ দিয়ে গাজর বেড়াইছি, তখন ছাড়ি দিছে। পরিবারের আরও অভিযোগ, কোচবিহারে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল, আর সেই কারণেই এমন চরম প্রতিশোধ। যদিও টাইপ করা এফআইআর কপিতে উল্লেখ, পারিবারিক বিবাদেই এমন নির্যাতন। এফআইআর কপিতে টিপসই দিয়েছেন নির্যাতিতার বাবা। তোমরা কেন বিজেপি করো? এই নিয়ে আকর্ষণ, ওই মানে আমার মেয়ের উপরে খুব টার্গেট, ওকে মানে নিখোঁজ করিবে, মারিবে, পিটাইবে। তদন্ত শুরু করেছে পুলিশ, অভিযুক্তদের ধরপাকড়ও শুরু হয়েছে। কিন্তু হামলার আসল কারণটা কি জানা যাবে তো? পারিবারিক বিবাদ নাকি রাজনীতি? এফআইআর কপিতে রাজনীতির উল্লেখ না থাকলেও রাজনীতির ঘোলা জলে রাজনৈতিক চাপান উত্তরটা কিন্তু স্বচ্ছ জলের মতো স্পষ্ট। বিজেপি করে, এটা হচ্ছে এদের দোষ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই পরিবার দুটি কার্যত গৃহবন্দী। বর্বরচিত আক্রমণ যে সানিয়েছে শাসক দলের হারমাদারা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেক, দ্রুত গ্রেপ্তার করুক। আমাদের কাছে খবর আছে, সে হচ্ছে পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু বিজেপি সন্দেশখালির মতোই চক্রান্ত করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। সন্দেশখালির ঘটনাটাকে তো টেনে নিয়ে আসলেন তৃণমূলের এই নেতাই। দেখুন, সন্দেশখালিতে মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছিল, সেখানেও তো পরবর্তীকালে সব অভিযোগকে সাজানো ঘটনা বলে তৃণমূল দাবি করেছিল। কোচবিহারেও এই মহিলাকে হেনস্থার অভিযোগকে কি তৃণমূল সাজানো ঘটনা বলছে? এটা রাজনৈতিক যোগাযোগটাকে তারা সাজানো বলছে, ঘটনাটাকে কিন্তু বলতে পারেনি। তাই সন্দেশখালির মতো এটা লোকে হয়তো বলছে, কিন্তু ফারাকটা গোড়াতেই আমাদের চোখে পড়ছে।
দেখুন, যদি ওই মহিলা আর তার পরিবার যে অভিযোগগুলো করেছেন সেগুলো সত্যি হয় তাহলে তৃণমূলের চিন্তার জায়গা আছে কিন্তু। কারণ প্রথমত ওই মহিলা সংখ্যালঘু, দ্বিতীয়ত তিনি গ্রামাঞ্চলের বাসিন্দা। এবার অঙ্কের হিসেবটা খেয়াল করে দেখুন, এমনি অঙ্ক না, ভোটের অঙ্ক। এবার ভোটে, লোকসভা ভোটে শহুরে অভিজাত ভোট তৃণমূল কম পেয়েছে, কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূল প্রায় 100% পেয়েছে। গ্রামের মানুষ তারা তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছেন। তারা যদি ওই মাথা ভাঙার অভিযোগে এতটুকু সত্যতাও পাওয়া যায়, তারা কিন্তু বিজেপির হাতে মারাত্মক অস্ত্র চলে যাচ্ছে। তারা বলতে পারবে যে তৃণমূল নেতাদের হাতে গ্রামের এক সংখ্যালঘু মহিলা আক্রান্ত হয়েছেন। এই ঘটনাটার ইম্প্যাক্ট কী হবে বুঝতে পারছেন? কি প্রভাব পড়বে এটা ওই ভোটের ওপর, বা ওই গ্রাম বাংলার ওপর, বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। যে ঘটনার এত বড় একটা প্রতিক্রিয়া হতে পারে, সেই ঘটনায় কিন্তু মুখ্য হয়ে দাঁড়াচ্ছে পুলিশের ভূমিকা। যথাযথ তদন্তের আগেই কি পুলিশ একটু বেশি তাড়াহুড়ো করে ওই অভিযোগপত্র টাইপ করে ফেললো? এই প্রশ্নটা কিন্তু পুলিশকে নিয়ে করার সুযোগ থাকছে বিরোধীদের কাছে, বিশেষ করে বিজেপির কাছে। এই যে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনার যা যোগফল, তাতে কিন্তু তারা বারবার এই অভিযোগটাই তুলেছে, শাসক দলকে পুলিশ আড়াল করেছে। ফলে এবারও সেই একই অভিযোগ তোলাটা বিরোধীদের পক্ষে কি খুব কঠিন কিছু? আজ তো মুখ্যমন্ত্রী নিজে বুঝিয়ে দিয়েছেন যে কি করতে হবে। এখানটাই অদ্ভুত লাগছিল জানেন তো, যে কি করতে হবে সেটা না বলে দিলে কি পুলিশ কিছু করে না? কাল বলেছিলাম কারা জবরদখলের পেছনে রয়েছেন, কারা আসলে অন্যায় করেছেন, যারা বসে আছেন ওখানে জবরদখল করে তারা, নাকি যারা তাদের বসিয়েছেন তারা? কাদের শাস্তি পাওয়া উচিত, কারা বসিয়েছেন সেসব তো মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন। এবার সেটা মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও পুলিশ কেন কিছু করতে পারছে না? কি করতে হবে সেটাও কি মুখ্যমন্ত্রী বলে দেবেন? আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ তাই, এবং তিনি বলেছেন বলেই কিছু কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো নিয়ে ওই বললাম, এখন মনে হচ্ছে কিছু কথা না বলতেই হবে। বহু ব্যাপার নিয়ে কিছু বলতে জাস্ট ইচ্ছে করছে না, তবুও কিছু তো বলতেই হবে, কারণ চুপ করে থাকারও তো সময়টা নয়। তাই সে কথাগুলো চলুন বলেই ফেলি, যে কথাগুলো আজ অন্তত না বললেই নয়। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। জলপাইগুড়ির তৃণমূল নেতা, ওই ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্যও বটেন, তাকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাশিস প্রামাণিক নাম। এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ কি জানেন? অন্যের জমি দখলের চেষ্টা। এখানেই শেষ নয়, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ডাবগ্রামের বাসিন্দা জুলাপি রায় বলছেন দেবাশিস প্রামাণিক নাকি তার দলবল নিয়ে তাঁর জমিতে চড়াও হয়েছিলেন এবং জমিগুলো মাপজোক করতে শুরু করে দিয়েছিলেন। জমি দখল হচ্ছে এটা বুঝতে পেরেই জুলাপি প্রতিবাদ করেছিলেন। স্বাভাবিক, সেটা হওয়ারই তো কথা। কেউ আপনার জমিতে ঢুকে হঠাৎ করে মাপজোক করবে, আপনি বাধা দেবেন না, তা হয় নাকি? কিন্তু জুলাপি প্রতিবাদ করায় নাকি এক দেবাশিস ঘনিষ্ঠ জুলাপির গলা টিপে ধরেন বলে অভিযোগ। আর তখনই নাকি দেবাশিস বলেছিলেন, কাজ না মেটা পর্যন্ত প্রাণে মারিস না, মানে জমিটা পুরোপুরি হাতে না এসে যাওয়া পর্যন্ত জুলাপিকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন দেবাশিস। এটা কিন্তু শুনে মনে হচ্ছিল জানেন তো, যদি অভিযোগটা সত্যি হয়, সত্যিই যদি এই ভদ্রলোক এরকম বলে থাকেন, তাহলে কিন্তু তার প্র্যাকটিক্যাল সেন্স খুব স্ট্রং। কখন পর্যন্ত কাউকে বাঁচিয়ে রাখতে হবে, কখন পর্যন্ত কারুর প্রাণ থাকাটা দরকার, সে ব্যাপারে তার খুব পরিষ্কার ধারণা রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু বুঝতেই পারছেন এই ভদ্রলোক দেবাশিস প্রামাণিক, তিনি কিন্তু একটা ব্যাপার, মানে বড় বড় নেতা, বড় ব্যাপার। একে তো শাসক দলের নেতা, তার উপর ঠিকাদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল করলে
ঠিকাদারি করা যাবে না, হয় ঠিকাদারি আর নয়তো তৃণমূল, যে কোনো একটাকে বেছে নিতে হবে। আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন দলে থেকে বিনয়ী হতে হবে। এবার তারপরেও দেখুন, সবটাকেই অগ্রাহ্য করে দেবাশিস যদি সব কিছুই চালাতে পারেন, দলও করছেন, ঠিকাদারিও করছেন, আবার বিনয়ী জুলুমও করছেন, তাহলে বুঝতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করার মতো সাহস তার আছে। এগুলোকে ওই বেশ জোরালো করার জন্য যেটাকে বলে ধক আছে, দম আছে, এবং সেজন্যই তিনি সম্ভবত একটু বেশি সাহসী হয়ে পড়েছিলেন। গত সোমবার মুখ্যমন্ত্রী জবরদখল রুখতে পুলিশকে নির্দেশ দেওয়ার পরেও দেবাশিস অন্যের জমি হয়তো সেই জন্যেই দখল করতে গেছিলেন। ভাবুন, এরকম সিংহ হৃদয় মানুষ কিন্তু খুব কম দেখা যায়, তাই না? বেশ, কোথাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, কোথাও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বলছেন, এবং তারপর এত প্রতিক্রিয়া হচ্ছে। ওরাই কি হয়তো ভেবেছিলেন অনেক দূরে আছি, ওই সে সুদূর উত্তরবঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি, হয়তো কেউ কিছু করবেন না বা খবর পাবেন না, এই জন্যই হয়তো তিনি ওই জমি টমি দখল করতে গেছিলেন। কিন্তু তিনি বোঝেননি 24 ঘন্টার মধ্যে খবরটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে, একদম কোট আনকোট মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং সেই নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করবে। এবং শুধু গ্রেফতার করা না, 307-এর মতো কড়া ধারা, মানে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলে না দিলে দেবাশিসের মতো এরকম প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কি এতটা সাহসী হতে পারত? নর্মাল কোর্সে হওয়ারই কথা, পুলিশের সেই সাহস আছে আমরা জানি, কিন্তু এই সময় সংশয় আছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলে না দিলে পুলিশের পক্ষে এতটা কড়া হওয়া হয়তো সম্ভব হতো না। এটা সাম্প্রতিককালের বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগটাই তো বিরোধীরা করেন। কিন্তু এক্ষেত্রেও আমার একটা প্রশ্ন আছে, জানেন তো, ইংরেজিতে এটা একটা কথা আছে না, ওই স্পুন ফিট করানো, মানে একদম চামচে করে খাইয়ে দেওয়া। এবার কি পুলিশকে সেই স্পুন ফিডই করাতে হবে মুখ্যমন্ত্রীকে, সব একদম গুলে খাইয়ে দিতে হবে, তিনি ঠিক যেটুকুনি বলে দেবেন ঠিক ততটুকুই কাজ হবে, নাহলে আর নিজের থেকে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাহলে কি ধরে নিতে হবে সবার সাধারণ যে বোধ বুদ্ধিগুলো সব লোপ পেয়ে গেছে, পার্টির থেকে প্রশাসন সবার চেতনা চৈতন্য জাস্ট উবে গেছে? তাহলে তো এটাও ধরে নিতে হয় যে একদল দম দেওয়া কলের পুতুল চারপাশে ঘুরে বেড়াচ্ছে, চালাচ্ছে রাজ্যটাকে, অথবা আমাদের প্রশাসনটাকে কিছু যন্ত্রমানব মানে রোবট চালাচ্ছে, আর যাদের রিমোট কন্ট্রোল এক জায়গাতেই রয়েছে, এবং যতক্ষণ না সুনির্দিষ্ট নির্দেশ আসছে তাদের হাত পা মাথা কিচ্ছু কাজ করে না। মনে পড়ে লোকসভা ভোটের মধ্যে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছিল, সে সময় জমি মাফিয়া কেজিএফ গ্যাংয়ের নাম উঠে আসে। জায়গাটা শিলিগুড়ি হলেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পড়ে। সোমবার এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়াদের নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এবং আমি সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু দেখা গেল সাধারণ বাসিন্দাদের জমিতেও নজর পড়েছে ল্যান্ড শার্ক মানে জমি হাঙরদের। জুলাপি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, গ্রেপ্তার বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও দুজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই দেবাশিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না, এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে, পুরো লিস্ট নাও গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে। কে এই দেবাশিস? ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি
রামকৃষ্ণ মিশনে হামলায় অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপদের বিরুদ্ধে শুরুতে লঘু ধারা দিয়েছিল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকায় দেবাশিসের ক্ষেত্রে সে পথে হাঁটেনি পুলিশ। দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টার মতো কড়া ধারা। কেন? কারণ জুলাপি মারাত্মক অভিযোগ করেছেন। জুলাপি রায়ের জমি কাটার চেষ্টা দেবাশিস ও তার দলবলের বিরুদ্ধে তো আছেই, তার সঙ্গে জুলাপির জমি মাপযোগ করতে যাওয়ার সময় দেবাশিস ও তার দলবল জুলাপির ওপর চড়াও হয় বলে অভিযোগ। জুলাপি প্রতিবাদ করলে চড় মেরে গলা টিপে ধরা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে জুলাপি লিখেছেন দেবাশিসের সঙ্গী ঋষিকেশ রায় তাঁর গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। দেবাশিস তখন নাকি বলেন, এখনই মেরে ফেলিস না ওকে, আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখব। দোদণ্ড প্রতাপ নেতা বলে কথা। বুধবার রাতে দেবাশিসকে পুলিশ ধরার পর উত্তেজনা তৈরি হয় এনজেপি স্টেশনে। ভিড় জমান তৃণমূল নেতারা, যদিও বাড়াবাড়ির বিন্দুমাত্র সুযোগ দেয়নি পুলিশ। কিচ্ছু না, এটা মমতা ব্যানার্জি এতদিন 11 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে। এইরকম একজন বা দুজনকে আমরা এরকমভাবে গ্রেপ্তার করে দিলাম মানে পরিষ্কার হয়ে গেল সব, কখনো না। দেবাশিসের পরিণতি দেখে কি জমি মাফিয়াদের দৌরাত্ম্য কমবে, নাকি কদিন পর আবার চেকে সেই? সবটাই নির্ভর করবে রাজ্য প্রশাসনের ওপর। মুখ্যমন্ত্রী যা বলবেন পুলিশ সেটা করতে বাধ্য। পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট দপ্তর, কাজী তিনি যেটা বলবেন সেটাই তো শেষ কথা। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন তাহলে কি হচ্ছিল? পুলিশ কি কথা শুনছিল না? পুলিশ কি নিজের দায়িত্বটা এতদিন পালন করছিল না? কেন? আজ ফের পুলিশ পুরকর্তা আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী যখন প্রেস ব্রিফিং শুরু করলেন, মানে সাংবাদিক বৈঠক শুরু করলেন, তখন আমার না চন্দ্রবিন্দু সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, খেলছে সচিন খেলছে সচিন মারছে সচিন ছয়, সেই গানটা মনে হচ্ছিল। রাজনীতির ময়দানে এখন একজনই আছেন, তিনি মুখ্যমন্ত্রী। তিনি ছাড়া আর কেউ নেই। তিনি একাই সব কিছু। তিনিই বল করছেন, তিনিই ব্যাট করছেন, তিনি আউট দিচ্ছেন, আবার তিনি নো বল ডেকে দিচ্ছেন। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। হকার নেতা কাদের, পুলিশ কাদের, হ্যাঁ সেই ভাগের টাকা নিশ্চয়ই পৌঁছয়নি, তাই উনি হঠাৎ করে এত অগ্নিশর্মা হয়ে গেছেন। উনি 13 বছর কোথায় ছিলেন? 13 বছর আগে তো এত হকার ছিল না, পশ্চিমবঙ্গে এত হকার সমস্যা ছিল না। আমি জানতে চাই উনি 13টা বছর কোথায় ছিলেন? প্রথমে বসাবেন, তারপর উচ্ছেদ করবেন, এটা কাকে বললেন বলুন তো মুখ্যমন্ত্রী? কাদের বললেন? এটা তো রীতিমতো ধাঁধায় পড়ে যাচ্ছি মশাই। মানে কার দিকে আঙুল তুলবো? আঙুলটা ঘুরছে ঘুরছে ঘুরছে, কোন দিকে গিয়ে থামবে সেটাই তো বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন যে একজন পুলিশ চুরি করলে তার ওপরের পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ানো হবে, তাকে গ্রেফতার করানো হবে। কাউন্সিলর লোক বসালে কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে, মানে এটা হায়ারার্কি মেনটেন করতে হবে ব্যাপারটা আর কি, বুঝলেন তো? মানে সবার পদমর্যাদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার লোকটা ঠিক করতে হবে। কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে ব্যাপারটা বলুন তো? এই যে ডাবগ্রাম ফুলবাড়ির ওই তৃণমূল নেতা দেবাশিস বাবু, তার মতো যারা উচ্চপদস্থ আর কি, একটু উপরতলার নেতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তো শুনলাম মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে কোনো রেয়াত না, ব্যবস্থা না। মানে মুখ্যমন্ত্রী এই লেভেলের সম্পর্কে ব্যবস্থা নেবেন, বাকি সব জায়গায় আর কতটা ওপর অবধি মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে বলুন তো? কলকাতার হাতিবাগান বা গড়িয়াহাটের মতো এলাকা, যেখানে ফুটপাতে দোকানদার আর রাস্তায় গাড়ির ধাক্কা সামলে পথচারীদের হাঁটতে হয়, সে সমস্ত জায়গায় কাউন্সিলরদের কপালে কি নাচছে সেটাও কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? দেখুন, কে বলছেন জানি না, কিন্তু আমার মনে হয় কি জানেন, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ ওই বেহালার ম্যান্টনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক অফিসটা ভাঙা হয়েছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম, বলেওছিলাম, এই ফুটপাথ থেকে যাবতীয় জবরদখল তোলা হচ্ছে, এই হকারদের যাবতীয় দোকান পাট সবগুলো
পে লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ম্যানটনে ফুটপাত দখল করে তৈরি পার্থ চট্টোপাধ্যায়ের অফিসটা কী করে টিকে আছে? এই প্রশ্নটা তো গতকালও তুলেছিলাম, আর আজকেই দেখলাম অফিসটা ভেঙে দেওয়া হল। ভাল লাগলো, এতদিন কেউ কিচ্ছু করলো না, অথচ আমরা প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেল। এর দেখে মনে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো তোলাটা সার্থক, এবং এটাও মনে হচ্ছে এটা কি হলো মুখ্যমন্ত্রী বললেন বলে? তাকে আর কি বলতে হবে বলুন তো? নিজে নিজে কেউ কিচ্ছু করবে না, তিনি বললেন বলেই তো আজ 1 মাসের সময় পেয়ে গেলেন ফুটপাতের ওই ছোট দোকানদাররা। গত 3 দিন সেই 24শে জুন থেকে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এই দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছিল পুলিশ। ফুটপাতে গুমটি পেলেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছিল, আমের ঝাঁকা থাকলে সেটা তুলে নিয়ে যাচ্ছিল, কারণ কোথাও গিয়ে তাদের তো ওই দখলদার তুলতে হবে, এইটুকুনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাকি কি করা যাবেন না সেটা তো বলেননি, তাই তাদের যেটা মনে হয়েছিল করার সেটাই তিনি করবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে বলটা গড়িয়ে দিয়েছিলেন, তার কথা প্রচার হয়েছে, আর ক্রমে ক্রমে সেই বার্তা রটি গেছে রাজ্য জুড়ে। এবং 3 দিন ধরে লোকে দেখেছে মুখ্যমন্ত্রী একবার যদি কোনো বিষয়ে সবুজ সংকেত দিয়ে দেন তাহলে প্রশাসন কতটা কঠোর হতে পারে। মুখ্যমন্ত্রী আজ বলেছেন কিন্তু ফুটপাতের দোকানদারদের নির্দিষ্ট জায়গার মধ্যে দোকান চালাতে হবে, দোকানের পাশে জিনিসপত্র মজুত রাখা যাবে না, কাছাকাছি কোনো জায়গা দেখে সেখানে ফুটপাতের হকারদের জন্য গোডাউনের ব্যবস্থা করতে হবে। এবং ততদিন এই কাজগুলো যতদিন না হচ্ছে ততদিন বুলডোজার চলবে না। আজকে একটা জিনিস বুঝলাম জানেন তো, প্রথম কথা আপাতত যত যাই হয়েছে আপাতত এখানেই তার দাড়ি। 2, যেটা ভাবতাম একদম ঠিক ভাবতাম, বুলডোজার এই যুগে আসলে একটা রাজনৈতিক যন্ত্র, যেটা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ চালান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বেশি চলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে সেটা ভালো দেখায় না, তখন সেটা থেমে যায়। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে, এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। 1 মাস আগে পুনর্বাসনের ব্যবস্থাটা করা উচিত ছিল, সেটা করে তারপরে ভাঙুক, পাবলিকেরও কোনো সমস্যা হতো না। এটা এখন ভেঙে দিয়ে হুট করে এখন বলছে 1 মাস পর, 1 মাস টাইম দিয়েছে। 1 মাস আর পেয়ে গরিব মানুষ আমরা রোজ আনি রোজ খাই, এখন কি করব? সেখানে অসুবিধা তো হবেই, কাছাকাছি হলে সুবিধা হবে, দূরে হলে তো অসুবিধা। কাছাকাছি তো কোনো পাওয়া যাবে না। যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। বিল্ডিংয়ে শিফট করে দিলে কি করবে? ওটা কাস্টমারদের অসুবিধা হবে, প্লাস দোকানদারেরও প্রবলেম হবে। আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। মুখ্যমন্ত্রী বললেন তিনি হকারদের বিপক্ষে নন, কারণ রাস্তায় কেউ বিপদে পড়লে এই হকাররাই এগিয়ে আসে, তাদেরও পরিবার প্রতিপালন করতে হয়, সুতরাং হকারদের তিনি বিপদে ফেলতে চান না। এটা তো কয়েকদিন আগেও ছিল, এই 2 দিনের মধ্যে হকারদের ভূমিকা সেগুলো বদলে গেছে, অথবা জানি না, হয়তো ওই বুলডোজারগুলো বুঝতে পারেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অবস্থান। বামফ্রন্টের আমলে যখন অপারেশন সানশাইন হয় তখন তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আজই তো মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে অপারেশন সানশাইনের সময় তিনি এবং সুব্রত মুখোপাধ্যায় রাত জেগেছিলেন, ফুটপাতে, ওই গড়িয়াহাটের ফুটপাতে হকারদের পাশে দাঁড়িয়েছিলেন। আজ থেকে 2 বছর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি হকারদের তুলে দিতে চান না, বরং তাদের বিজ্ঞানসম্মত পুনর্বাসনের পক্ষে। আজ আবার সেই কথাটাই তিনি মনে করিয়ে দিলেন, বললেন হকাররা থাকুন, কিন্তু নিয়ম মেনে, আইন মেনে। পুলিশ প্রশাসনের সেটাই দেখার কাজ। এবং এটা বললেন 2 দিন পর। আবার মনে করিয়ে দিই, যখন ওই পেলোডারগুলো, বুলডোজারগুলো বিভিন্ন হকারের যাবতীয় দোকানপাট গুড়িয়ে দিয়ে চলে গেছে। এটা হয়তো দেখার পরেই তার এই ব্যাপারটা মনে হয়েছে, এবং তারপরেই এই প্রতিক্রিয়া। ওই সেই দেখে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কথা, দণ্ডিতের সাথে যাবে দণ্ডদাতা কাঁদে,
সেই বিচারিত সর্বশ্রেষ্ঠ। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুধু প্রশ্ন একটাই, দণ্ডিতের তালিকায় তো শুধু গরিব হকাররাই থেকে গেলেন, যারা তাদের পেছনে ছিলেন, যারা তাদের বসিয়েছিলেন, তাদের গায়ে তো একটা আঁচড়ও পড়ল না। মুখ্যমন্ত্রী তাদের নাম করে বকাঝকা করলেন, কিন্তু ওই পর্যন্তই। পুলিশ সেই সব নেতাদের চৌখাটে পর্যন্ত তো গেল না। আজ একটা কথা এই সমস্ত হকারদের পুলিশ বলেছে, জানেন তো, যে সমস্ত হকারদের তুলেছে তাদের বলেছে যে এরকম ফিরে এসো না, ফিরে আসতে গেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবস্থা খারাপ হবে। এবার তাদের কি অবস্থা ভাবুন তো। মুখ্যমন্ত্রী যদি আরেকটু আগে এই সাংবাদিক বৈঠকটা করতেন, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতেন, তাহলে তাদের জিনিসপত্রগুলো বেঁচে যেত। সোনারপুরের যে মহিলা দোকানদার বললেন তারা লক্ষ্মীর ভাণ্ডার চান না, ব্যবসা করে খেতে চান, এটা শুনে ভালো লাগছিল, জানেন তো। শুধু হাত পেতে কিছু নেওয়া নয়, নিজের হাতে খেটে কেউ রোজগার করতে চাইছেন, খয়রাতির দান নিতে চাইছেন না। এটা কিন্তু তাকে বলতে হতো না, এটা অটোমেটিক হয়ে যেত। ব্যারাকপুরের যে হকার বললেন এই 1 মাস সময়টা আগে দিলে তিনি উঠে যাওয়ার জন্য সময় পেতেন, তাকেও আফসোস করতে হতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে 72 ঘন্টা পুলিশ বুলডোজার চালানোর পর, দোকানগুলো তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী কেন তাদের রণভঙ্গ দিতে বললেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শহুরে ভোটাররা মুখ ফিরিয়েছে, এটা বোঝার পরেই নাকি জবরদখল তোলার নামে দোকান তুলতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন তিনি যে বুলডোজার চলতে থাকলে শুক্রবার তারা রাস্তায় নামবেন, প্রয়োজনে বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন। দেখুন, বিজেপি নেতারা যখন এভাবে পাঁজি পুঁথি দেখে নির্ঘণ্ট বেঁধে দিয়েছিলেন, তাতেই কি মনে হচ্ছিল যে আবার একটা গণ্ডগোল হলে গোটা বিষয়টা বুমেরাং হয়ে যেতে পারে, কোথাও গিয়ে বাড়তি প্রচার পেয়ে যেতে পারে বিজেপি? সেজন্যই কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নাকি শহুরে ভোটারদের কাছে ভুল বার্তা যাচ্ছে বা যেতে পারে এই ভেবে 1 পায়ে গিয়ে 3 পা পেছল রাজ্য? এগুলো হচ্ছে খুব সহজ সরল রাজনৈতিক ধারণা, এর কোনোটাই আমার মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানেন, তিনি সাফ পরিষ্কার, তিনি দুর্নীতির থেকে দূরে, তিনি কঠোর, মানুষের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে, রাজ্যের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হন না, প্রয়োজনে দলের নেতাদেরও রেয়াত করেন না। এই বার্তাটা শুরুতে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন বোঝাচ্ছেন তিনি কোথাও গিয়ে পরম বিবেচক। শাস্তি দিয়ে দেওয়ার পরেও প্রয়োজনে তিনি যারা শাস্তি পেয়েছে তাদের প্রেক্ষাপট পুনর্বিবেচনা করতে পারেন, অপরাধের ক্ষেত্রটা, প্রয়োজনীয়তাটা বিবেচনা করতে পারেন, অপরাধীর আর্থসামাজিক পটভূমিকাটা বিচার করেন। এই সমস্ত কিছু ভেবেই হয়তো তিনি আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে বলেছেন, যাতে লোকের কাছে এই বার্তাটাও পৌঁছয়। মুখ্যমন্ত্রী কত মানবিক, প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, জানেন তো। মুখ্যমন্ত্রী আপাতত ফুটপাথে দখলদার উচ্ছেদ করতে বারণ করেছেন, সেখানে বুলডোজার চালাতে বারণ করেছেন, কিন্তু তার এই হুকুমের ফাঁক গলে বেআইনি নির্মাণগুলো রক্ষা পেয়ে যাবে না তো? মুখ্যমন্ত্রীর ইমেজ অটুট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে বেআইনি নির্মাণগুলোর কথা বলেছিলেন সেগুলো অটুট থেকে যাবে না তো? চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই বিধাননগর পুরসভার, তিনি আজ বলেছেন যে তাদের এলাকায় যত বেআইনি নির্মাণ হচ্ছে সবই ইঙ্গিতে বুঝিয়েছেন মেয়রের মদতে হয়েছে। এবার তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান পুরসভারই ওই তৃণমূল পরিচালিত পুরসভার মেয়রের বিরুদ্ধেই অভিযোগ করছেন। এটা দেখে কীরকম অদ্ভুত লাগছে না? নাকি ভাবছেন এটাই এখন ট্রেন্ড, লেটেস্ট ট্রেন্ড? দেখুন, মুখ্যমন্ত্রী জবরদখল বন্ধ করতে কাক ঝোলাতে বলেছিলেন, মনে পড়ছে? পুলিশ ফুটপাতের দোকানদারদের তুলছে দেখে মনে হয়েছিল কোথাও গিয়ে তারা হয়তো ধরে নিয়েছে এই দোকানদার, গরিব গুরুব মানুষ, এরাই হচ্ছে কাক, এদের ঝুলিয়ে রাখলেই বাকি কাকদের সতর্ক করে দেওয়া যাবে। কিন্তু সব্যসাচী দত্ত তো আবার কনফিউজ করে দিলেন। এরপর কাক নিয়ে, মানে কে কাক
সেটা নিয়ে যদি সন্দেহ হয় তাহলে হয় ওই কাকেশ্বর কুচকুচে তার দ্বারস্থ হব, নয়তো কাক নিয়ে শিল্প চর্চা করেন এরকম কোনো শিল্পীর সাহায্য নিতে হবে বলে মনে হচ্ছে, জানেন তো। গরিব মানুষের ওপর বুল্ডোজার দুদিন ধরে চালালেন, হঠাৎ নিজেকে যোগী ভাবার শখ হয়েছিল, হ্যাঁ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে আজকে বুল্ডোজারের। এই ক্যাবিনেট সচিবদের অবস্থা হচ্ছে আমাদের থেকেও খারাপ, বাংলার সাধারণ মানুষের থেকেও খারাপ। তারা যে কোনটা করবে কোনটা করবে না, কোনটা করলে মুখ্যমন্ত্রী খুশি হবে আর কোনটা করলে মুখ্যমন্ত্রী রেগে যাবে এরা নিজেরাও জানে না। বেচারি এরা আমাদের থেকেও গাল খায়, আবার এরা মুখ্যমন্ত্রীর থেকেও গাল খায়। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে? বল পাস করে দেয়, বল চোর খেলেছেন? এটা বল পাস করা, একদম শস্যের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি, এটুকু জানি। তিনজনের, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, তলার অফিসার, তারপরে কমিশনার, দুজন আমলা আধিকারিক, আর সর্বোপরি মাননীয় মেয়র। মুখ্যমন্ত্রী কোথাও একটা ডিমার্কেশন লাইন টানতে চাইছেন, একটা সীমারেখা টানতে চাইছেন যে এই অংশটুকু শুধু হকাররা, বাকিটা পথচারীদের জন্য। এর সঙ্গে সৌন্দর্যায়ন থেকে আরম্ভ করে পথ নিরাপত্তা অনেক কিছু সম্পর্ক আছে। এই বিজেপি নেতারা কোথায় থাকেন? যখন কিছুদিন আগে স্টেশনে রেল হকার উচ্ছেদ করলো চূড়ান্ত অমানবিকভাবে, পুরোপুরি লেটেল বাহিনীকে নামিয়ে দিয়ে হকার উচ্ছেদ করলো স্টেশনে, খবরের কাগজ বিক্রেতাদের পর্যন্ত মেরে তাড়ানো হয়েছিল। তো তখন এই বিজেপির নেতারা কোথায় ছিলেন? তখন হকারদের জন্য দরদ মনে ছিল না? তার মানে বুঝলাম যে এই হকাররা মানে এই নিচের তলার মানুষগুলো খেটে খান যারা, মাঝে মধ্যে যারা ওই খয়রাতির টাকায় নয় নিজেদের রোজগারের টাকায় বাঁচতে চান, তারাই হচ্ছেন কমন টার্গেট সব দলের নির্বিশেষে। শুনলেন তো বক্তব্য। দেখুন, সোমবার থেকে আজ পর্যন্ত যত দোকান ভাঙা হয়েছে তার 1% মানে একদম মানে একটা ইটও খুব একটা এখনও দেখিনি যে ওই বেআইনিভাবে গাঁথা হয়েছিল যেটাকে ভাঙা হয়েছে। আজকের পর যদি ওই বেআইনি নির্মাণ বিরোধী অভিযানটাও বন্ধ হয়ে যায়, যদি সেখানেও বুলডোজার না চলে, তাহলে সেগুলো ভাঙার সম্ভাবনা কীভাবে দাঁড়াবে বলুন তো? মানে যদি ধরুন বেআইনি নির্মাণ ভাঙতে বলেছেন মুখ্যমন্ত্রী, আবার বুলডোজার চলবে না, তাহলে এগুলো ভাঙা কীভাবে হবে বলুন তো? তখন তো আবার সেই জন হেনরির দরকার পড়বে যে ছেনি হাতুড়ি নিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে নেমে পড়বে। কিন্তু রাজ্যে যত জায়গায় চারপাশে তাকালে যত রকম বেআইনি দখলদারি, বেআইনি নির্মাণ আছে বলে আমরা দেখিয়েছি বা মুখ্যমন্ত্রী নিজে হিসেব দিয়েছেন, তত জায়গায় হাতুড়ি চালাতে গেলে কতজন জন হেনরিকে ডাকতে হবে বলুন তো? সেটা তো আবার প্রশাসনের বাড়তি চাপ হয়ে যাবে। এই তাহলে পুরো বেআইনি দখলদারি বা নির্মাণ বিরোধী অভিযানটাই একদম বন্ধ হয়ে যাবে না তো? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তাহলে তো আবার বিরোধীরা বলবেন যা যা হচ্ছে, যা যা হয়েছে তার সবটাই আই ওয়াশ। দেখুন, এভাবে যদি মুখ্যমন্ত্রীর সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পুলিশ বা প্রশাসন করে দেয়, তাহলে দায় চাপানোর জন্য তো অন্য কোনো কাঁধ খুঁজতে হবে। এত কাঁধ কি পাওয়া যাবে? দেখুন, আরও একটা জিনিস জানেন তো, কোথাও গিয়ে যাবতীয় দায় তো এসে তৃণমূলের ঘাড়ে চাপছে, আলটিমেটলি সব কিছু দলের ঘাড়ে চাপছে। সেজন্য কি মুখ্যমন্ত্রী সোমবারের বৈঠকে পুলিশের দিকেও আঙুল তুলেছেন একাধিক ক্ষেত্রে। মানে কোথাও গিয়ে তার মনে হচ্ছে বেশ কয়েকটা কাঁধ আরও জুতে দেওয়া দরকার, যাতে দায়ভারটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় আর কি, তাহলে দলের ওপর থেকে একটু ভারটা কমে। একাধিক পুরসভার দিকেও কিন্তু সোমবারের বৈঠকে তিনি আঙুল তুলেছিলেন, ওই কর চাপানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবং বিধাননগর কর্পোরেশনও যে সার্ভিস চার্জের নাম করে অতিরিক্ত টাকা নিত, সেটাও কিন্তু কোথাও গিয়ে যে ঠিক না, মানে এগুলোর কথাই যে তিনি আসলে ইঙ্গিত করেছিলেন, সেটাই তো বুঝলাম গতকাল কলকাতা হাইকোর্টে বিরাট বড় ধাক্কা খেয়ে গেল, যখন তারা বিচারপতি কৌশিক চন্দ্র পরিষ্কার বলে দিয়েছেন
পুরো আইনে এরকম সার্ভিস চার্জ নেওয়ার কোনো সংস্থান নেই। সার্ভিস চার্জ সোজা কথায় নেওয়া যাবে না। বিধাননগর কর্পোরেশনের এই উদ্যোগটা জাস্ট বন্ধ। এবার প্রশ্ন হলো, এইভাবে বাসিন্দাদের ওপর বাড়তি যে চাপ সেটা বাড়াচ্ছে কে, কেনই বা বাড়াচ্ছে? দেখুন, এটা তো একটা সোজাসাপটা উত্তর আমি জানি আসতে পারবে সবাই। আপনারা মানে কাউকে পুরসভার তরফ থেকেও কাউকে বলতে হবে না, এমনকি সব্যসাচী দত্তকেও বলতে হবে না। এটা আমরা জানি পুরসভার ইনকাম বাড়ানোর জন্যই এই সমস্ত করা হচ্ছে। শুধু কি তার জন্য সাধারণ মানুষের ঘাটটাই রয়েছে, তাদের ওপরই চাপ বাড়াতে হবে? সব জায়গায় কি এইরকম বিধাননগর কর্পোরেশন একই রকম করা হতে পারছে? গতকাল কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ওই হোর্ডিংয়ে বেনিয়মের কথা বলেছিলাম। 700-র উপর বেআইনি হোর্ডিং, মানে কোটি কোটি টাকা পুরো নিগমের লস হচ্ছে। 5 বছরে 100 কোটি টাকা আসতে পারত, পুরো লস। এবার খবরের গভীরে যাওয়াটা তো আমাদের স্বভাব। কালকে আমরা ওইটুকুনি আপনাদের দেখিয়ে থেমে যাইনি, আমরা আরও গেছি। গভীরে যাও, আরও গভীরে যাও বলে না, সেই রকম ব্যাপার আর কি। ডুব সাঁতার দিয়ে যে তথ্যগুলো পেয়েছি না, অবাক হয়ে গেছি জানেন তো। আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝবেন আপনি, আমি, ওই হকাররা, মানে নিচের তলার সাধারণ মানুষ কেন সফট টার্গেট, কমন টার্গেট, যাদের সহজে ওই চাপ দিয়ে ফেলা যায় আর কি। অথচ চাপ দেওয়ার কত জায়গা আছে যে জায়গাগুলোতে চাপ দেওয়া হয় না। কেন হয় না সেটা ইচ্ছে। দেখুন, 130টা আইনি হোর্ডিং রয়েছে বিধাননগরে। এখনও সব মিলিয়ে তাদের কাছ থেকে 8.5 কোটি টাকা বকেয়া রয়েছে পুর নিগমে। তোলা হয়েছে জানেন কত? মাত্র 1,17,000 টাকা। এইটুকুনি এখন অবধি বিধাননগর কর্পোরেশন আদায় করেছে। অথচ পুরোটা হকের টাকা। হকের টাকা আদায় তাহলে এত কুণ্ঠা কেন কৃষ্ণ চক্রবর্তীর নেতৃত্বাধীন এই পুর নিগমে, যেখানে এইখানে সাধারণ মানুষের ওপর এমন সব সার্ভিস চার্জ চাপানো হচ্ছে যেটা হাইকোর্ট উড়িয়ে দিচ্ছে। যাদের দেওয়ার কথা তাদের এই ডিসকাউন্টটা কেন দেওয়া হচ্ছে? আর দিলে কার লাভ হচ্ছে? অনেক ধোঁয়াশা। তবে গতকাল থেকে আমরা একটানা খবর দেখা নয়, একটা লাভ হয়েছে। অনেকগুলো টুকরো টুকরো জিনিস আমি দেখলাম। TV9 দেখালে কিছু কিছু জিনিস হচ্ছে জানেন তো। মনে হচ্ছে যে আমাদের খবর দেখানোয় কর্পোরেশনের ঘুমটাও আস্তে আস্তে হলেও, আড়মোড়া ভেঙে হলেও ভাঙছে। আজ সিটি সেন্টার, করুণাময়ী চত্বরে বেশ কিছু বেআইনি হোর্ডিং সরিয়ে দিয়েছে পুর নিগম, যেটা গত 1 বছর ধরে সম্ভব হয়নি। অথচ TV9 তাদের হয়তো কোথাও গিয়ে নজরে এনেছে, সেই জন্যেই সেটা এত তৎপরতা দেখা যাচ্ছে। মানে কোথাও কাউকে বলতে হবে জানেন তো। মুখ্যমন্ত্রী বলবেন তবেই সবাই কিছু করবে, আর নিজের পক্ষে ছোটোখাটো বিষয় হলে সে সময় আমরা একটু দেখিয়ে টেকিয়ে দিলে তারা, মানে সবারই করার ইচ্ছেটা আছে, করেন নাই যা। এই যে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, এই ক্ষেত্রেও তিনি কৃষ্ণা চক্রবর্তীকে খুব একটা ছাড় দেবেন বলে তো মনে হচ্ছে না। 22 থেকে 24, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, 2 বছর 4 মাসে হোর্ডিংয়ের কোনো টেন্ডার হয়নি। কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি। তো উনি ভিক্ষাবৃত্তিতে বেশি ইচ্ছুক, যেটা আইনানুগ উপায়ে অর্জন করা যায় সেটা ইচ্ছুক নন হয়তো। দেখুন, আমরা কিছু বলছি না, বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানই বলছেন, পরিষ্কার করে দিচ্ছেন। ওরা ভেতরে আছেন তো সব জানেন টানেন হয়তো। এই যে ফুটপাতে দখলদারি, জমি জায়গা দখল করে বেআইনি নির্মাণ, সরকারি টাকা নয়, বা এই যে হোর্ডিং কেলেঙ্কারির মতো বিষয়, এগুলো কি ভোটের ইস্যু হতে পারে? হয়তো খানিকটা পারে। এর সঙ্গে সঙ্গে আরও যে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো নিয়ে এই এত আলোচনা হচ্ছে, এই বিভিন্ন হকার ঠকার হ্যান ত্যান এই সমস্ত ব্যাপার, এগুলো ভোটের কতটা ইস্যু হতে পারে? খানিকটা হলেও হতে পারে, খুব বেশি কি হতে পারে? ভোটের আসল ইস্যু কি হতে পারে? ভোটের আসল ইস্যু তো হতে পারে আমাদের এখানে চারপাশে যে বিভিন্ন রকম দুর্নীতি দেখা যাচ্ছে সেগুলো, কর্মসংস্থান, বেকারি, স্বাস্থ্যের হাল, শিক্ষার হাল। মানুষ যখন ভোট দিতে যায় না, তখন এই বিষয়গুলো মনের মধ্যে বেশি কাজ করে। বাকি যেগুলো দেখলেন, কোথাও গিয়ে বিভিন্ন বেশ জমকালো জিনিসপত্র হচ্ছে,
তার মধ্যে আবার বুলডোজার টুলডোজার আছে আর কি, আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে। ভোটের ইস্যু হিসেবে এগুলো হয়তো ততটা দরও নয় যতটা দরও অ্যাকচুয়ালি নজর ঘোরাতে। আসল ইস্যু ওই বললাম, দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতি, রেশন থেকে শিক্ষক বা ধরুন বেকারি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো আপনার আমার প্রয়োজন। খেয়াল করে দেখুন, আপনারও এটাই মনে হবে। বাকি যেগুলো একটা সময়ের পর মনে হবে এগুলো সত্যিই আসলে নজর ঘোরানোর জন্য ভালো জায়গা, যাতে আমরা ভুলে থাকি ওগুলো, কিন্তু আসলে এগুলো খুব একটা বড় ব্যাপার না আর কি। ব্যাপার, এগুলোও ব্যাপার, কিন্তু এগুলো হয়তো পরে আসবে। আসল যেগুলো সেগুলো অন্য, বাকিগুলো এর কাছে ছেলে মানুষ বা ছেলে খেলাও বলতে পারেন। আরও অনেকগুলো এরকম চারপাশে এরকম ছেলে খেলা যেগুলোকে মনে হয় আর কি, সেরকম ইস্যু চারপাশে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো। আপনাদেরও দেখাচ্ছি কয়েকদিন ধরে, ঘটছে যখন দেখাতে তো হবে। এই যে রাজ্যপাল আর রাজ্যের টানাপোড়েন ওই নতুন বিধায়কদের শপথ নিয়ে, সেটা এমনিতে আমি নিশ্চিত কখনো কোনো ভোটের ইস্যু হবে না, কিন্তু সেটা নিয়ে গণ্ডগোল হচ্ছে, নাটক হচ্ছে, জলঘোলা হচ্ছে। এই যে বরানগর ভগবানগোলার উপনির্বাচনে যে দুজন নতুন নির্বাচিত হলেন, সেই বিধায়কদের শপথ নিয়ে এই যে জলঘোলা, এটা কি একদম ছেলে খেলা নয়? আজও তো বিধানসভার বাইরে ধর্নায় বসেছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার এমএলএ রেয়াত হোসেন সরকার। বৃষ্টি পড়ছে, তখনও দেখলাম তারা কিছুক্ষণ বসে রইলেন। সত্যি বলছি, এসব দেখে না মনে হচ্ছে যে এসব করে কি কোনো রাজনৈতিক দলের সত্যি কোনো ফয়দা হয়? নেতাদের কোনো ফয়দা হতে পারে? বিশ্বাস করি না, জানেন তো। এবং এটাও বিশ্বাস করি না এই সমস্ত ঘটনা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলে, বরং মনে হয় এগুলো ওই বললাম নজর ঘোরানোর জন্য বেশ ভালো জিনিস। রাজ্যপালের সঙ্গে তাদের কাছ থেকে টানাপোড়েন চলছে, তার কাছ থেকেই তারা কাজের অধিকারটা আদায় করতে পারছেন না, এটা হয়তো তারা বলতে পারবেন। কিন্তু আজকে এই ধর্নায় বসে রইলেন। রাজ্যপাল তো কালকেই দিল্লি চলে গেছেন, জানতেন না এরা? তিনি চেয়েছিলেন যে বিধায়করা রাজভবনে এসে শপথ নিন, আর রাজ্য সরকার চেয়েছিল বিধানসভায় বিধায়কদের শপথের ব্যবস্থা করতে। দুটোই করা যেত আলোচনার ভিত্তিতে। এর আগে পর্যন্ত সবাই রাজভবনে গিয়েও শপথ নিয়েছেন, কি আর এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? এক্ষেত্রেও রাজ্যপাল যদি কোথাও বিধানসভায় চলে আসতেন, তাতেও খুব একটা মহাভারত অশুদ্ধ হতো না, সব ঠিক ছিল, এগুলো কোনো ইস্যুই না। কিন্তু দুপক্ষই নিজেদের জেদ ছাড়েনি, ফলে শপথ এখন বিষবাও জলে। অথচ দেখুন, বিধানসভা টু রাজভবন হেঁটে গেলে ম্যাক্সিমাম 9 মিনিটের দূরত্ব। এই দূরত্বটুকুনি কাটাতে মিনিমাম কোনো সৌজন্য কোনো পক্ষ দেখাচ্ছেন না, উল্টে যা চলছেন ওই বললাম না, তাকে ছেলে মানুষই বলবো না ছেলে খেলা, এটা ঠিক এখনও বুঝে উঠতে পারছি না। ছোটোবেলায় দাদু ঠাকুমাদের বলতে শুনতাম যে অলস মস্তিষ্ক নাকি শয়তানের বাসা। সেই সময় শয়তান বলতে দুষ্টুমি বোঝাতো, বাচ্চাদের কোনো এনগেজমেন্ট না থাকলে তারা একটু আধটু দুষ্টুমি করে, এটাই বলা হতো আর কি। মন টনগুলো পড়ায় বসবে না, এই সমস্ত ব্যাপার। কিন্তু গণতন্ত্রের মতো সিরিয়াস সাবজেক্টে কাজ কি কম পড়েছে নাকি? নাহলে ভোটে জেতা 2 বিধায়কের কাজ শুরু করার আগে শপথ নিয়ে এরকম সময় নষ্ট কেন হচ্ছে? আপনারা অবশ্য বলতে পারেন বাংলা এটাই প্রথম হলো নাকি, ঠিক কথা। কিন্তু অতীতের জটিলতাগুলো কেটেছিল 2 বারই, মানে রাজভবন আর বিধানসভার সন্ধিতে। রাজনীতিতে ফন্দি ফিকির তো থাকবে, কিন্তু আলটিমেটলি পাবলিক মানে আমি আপনি আমাদের মতো ভোটারের কথা ভেবে একটা সময় তো জটিলতা কাটাতে হয়, তাই না? এর আগে ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়েও তো একই সমস্যা হয়েছিল বাবুল সুপ্রিয়র শপথের সময়, মনে আছে আপনাদের? তো প্রত্যেকবারই কোনো না কোনো একটা সমাধান সূত্রে এসে দুপক্ষ পৌঁছেছে, কিন্তু এবার তো তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা দূরবীন দিয়েও দেখতে পাচ্ছি না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী প্রায় একটা কথা বলে থাকেন, এনাফ ইজ এনাফ। আজ মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল মহিলা বিধায়ক নাকি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। বুঝতেই পারছি, ওই রাজভবনে এক মহিলা কর্মী তিনি যে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন সেটা মুখ্যমন্ত্রী ভোলেননি। কিন্তু তাহলে উপায় কি? বিধানসভার স্পিকার রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন আর উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন। উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ
ধনকর, যিনি এই কয়েক বছর আগে ওই রাজভবনেরই বাসিন্দা ছিলেন এবং যার সঙ্গে রাজ্যের সম্পর্ক নিয়ে আপনাদের আর কি বলবো, আপনারা সবই জানেন। আজ বিধায়কদের শপথ জটিলতা কাটাতে শেষ পর্যন্ত তারই দ্বারস্থ হতে হলো বিধানসভার স্পিকারকে। আচ্ছা, রাজ্যপাল আনন্দ বোস কি এটা ভেবেই আনন্দ পাচ্ছেন যে কত বড় এটা তার সাফল্য? ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর বিধায়ক পদের শপথ গ্রহণ ঘিরে রাজভবন বিধানসভার মধ্যে স্নায়ুযুদ্ধ সপ্তমে। সেই লড়াইয়ে বিধানসভার সঙ্গে রয়েছে নবান্ন। শপথ জটিলতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। এদিকে বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রায়াত হোসেন সরকার। গত 4 জুন লোকসভা নির্বাচনের সঙ্গেই প্রকাশিত হয় বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। বরানগর থেকে জয়ী হন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা। মুর্শিদাবাদের ভগবানগোলায় যেতেন রায়াত, কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে এসেও বিধায়ক হিসেবে শপথ নেওয়া হয়নি তাদের। রাজ্যপাল তাদের রাজভবনে এসে শপথ নিতে বললেও বিধানসভায় শপথ অনুষ্ঠান করার দাবিতে অনড় তৃণমূল। হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছি। আপনি একজন মহিলার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে, আমি যদি দেখি নিউজ মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ঘটনার কথা শোনা যাচ্ছে, সেই সমস্ত ঘটনা শুনে অবশ্যই একজন মহিলা হিসেবে আমার অবশ্যই ভয় লাগবে যেতে। নিশ্চয়ই কোনো ইনসিডেন্ট ঘটছে, কারণ আমি দেখুন, আমি একা কেন যাব, আমার সঙ্গে তো আরেকজন বিধায়িকা আছেন। মূল যে দাবিটা সেটা হচ্ছে ট্র্যাডিশন ব্রেক করে আমরা যেতে চাইছি না গভর্নর হাউসে। গোটাটাই ছেলে মানুষই আচরণ বলে কটাক্ষ বিরোধীদের। এগুলো তো ক্লাস 7-8-এর ছেলেমেয়েরা করে। সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদের কি সব সাজে নাকি? রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া, ভোট নেওয়ার জন্য, সেটাই বা রাজ্যপাল করছেন না কেন আমি বুঝতে পারছি না। স্পিকার বসে তাড়াতাড়ি অ্যাকর্ডিং টু রুলস, অ্যাকর্ডিং টু আইনগুলো যেগুলো আছে তার মীমাংসা করে রাখে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার চলে গিয়েছেন দিল্লিতে, ফলে এখনই অচলাবস্থা কাটার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত এই যুদ্ধে কোন পক্ষ জিতবে তা নিয়ে জোর জল্পনা চলছে। তবে 2 জয়ী প্রার্থী বিধায়ক পদে শপথ না নিলে তাঁরা তাদের বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না। সায়ন্তিকার রাজভবনে যেতে ভয়ের কারণটা তো শুনলাম, ভয় কিন্তু রেয়াত হোসেনও পাচ্ছে। সে যাকে এক যাত্রায় পৃথক ফলের কথা ভাবছেন। আমার শুধু এটা মনে হচ্ছে জানেন তো, যে এর ফলে একটা সময় রাজভবনটা না হন্টেড হাউস হয়ে যায়। কি ভালো একটা বিল্ডিং, কি বিশাল বড় বাড়ি, পুরো বাড়ি হয়ে যাবে এরকম যদি কথাবার্তা হয়। এবং দেখুন, যা শুনলেন তো অপশানসগুলো আছে, হয় রাজ্যপালের কাছে যান অথবা রাজ্যপাল স্পিকারকে সেই দায়িত্ব দিয়ে দিন। এইগুলো তো সোজাসাপটা অপশান। জনতার কথা ভেবে 3 নম্বর একটা অপশানও মাথায় আসছে, বুঝলেন? মানে এটা অপশান তো দেওয়ার আমি আপনি কি, আমরা সাধারণ মানুষ, আমরা প্রপোজাল দিতে পারি যে রাজভবনকে বিধানসভায় যেতে হবে না, আর বিধানসভার জয়ীদেরও রাজভবনে যাওয়ার কোনো দরকার নেই। থার্ড কোনো একটা নিউট্রাল জায়গায় 2 ভবন একসঙ্গে হাজির থেকে শপথ পাঠ করিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। ওই 2 কেন্দ্রের জনতার উদ্বেগটা কমে, আবার নতুন একটা জিনিস কিছুটা দেখাও যাবে। বাংলার রাজনীতিতে নতুন থেকে নতুনতর চমকিত আমাদের সবসময় প্রত্যাশা থাকে। ইদানিংকালে এগুলোই তো দেখে আসছি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।